জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিরুদ্ধে কাল সূচনা বক্তব্য শুরু। ট্রাইব্যুনালে এখন পর্যন্ত জমা 500 অভিযোগ। নির্বিচার গুলির বিরুদ্ধে আওয়াজ তোলেন সাবেক সেনা কর্মকর্তারা। জুলাইয়ে আকাঙ্ক্ষা পূরণ নিয়ে হতাশা। সাবেক রুশ প্রেসিডেন্টের মন্তব্যে ক্ষোভ। উপযুক্ত অঞ্চলে 2টি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের। জুলাই আগস্ট হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য কাল শুরু হচ্ছে। এটি প্রথম মামলা যার বিচারের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে কাল। এদিকে এখন পর্যন্ত পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে 5 শতাধিক। মাসুদুর রহমানের রিপোর্ট। জুলাই আগস্ট জুড়ে যে হত্যাযজ্ঞ হয়েছিল তার বিচারে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রায় 1 বছর পর এসে হিসেব মিলিয়ে দেখা যাচ্ছে ট্রাইব্যুনালে চলছে বিচার, তবে অনেকটাই গতিহীন। গেল 1 বছর আগে জুলাই আগস্ট হত্যাকাণ্ড, আওয়ামী লীগ সরকারের আমলে হত্যা, গুম, নির্যাতন সহ ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে 5 শতাধিক। এর মধ্যে শেখ হাসিনা সহ 4টি মামলার বিচারের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ওবায়দুল কাদের সহ গ্রেপ্তার আওয়ামী লীগের শীর্ষ 17 নেতার 10 মামলার তদন্ত শেষের দিকে। আনুমানিক 30টি মামলা, যেটা বিবিধ মামলা হিসাবে ট্রাইব্যুনালে এখনো চলমান আছে। সেখানে 209 জন আসামির বিচার প্রি ট্রায়াল স্টেজে বিচার চলছে। তার মধ্যে 84 জন গ্রেফতার হয়ে জেল হাজতে আছে, বাকিরা পলাতক আছে। তদন্ত সংস্থা থেকে আমাদের জানিয়েছে খুব শীঘ্রই তারা 10টির মতো তদন্ত প্রতিবেদন শেষ করে আমাদের বরাবর জমা দিতে পারবে। এদিকে রোববার জুলাই আগস্ট হত্যার নির্দেশদাতা শেখ হাসিনা, কামাল সহ 3 জনের সূচনা বক্তব্য শুরু হবে। সোমবার হবে সাক্ষ্য গ্রহণ, যেখানে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী মামুন। এটি প্রথম কোনো মামলা যেটির আনুষ্ঠানিক সূচনা বক্তব্য শুরু হতে যাচ্ছে। রোববার শেখ হাসিনার মামলার ওপেনিং স্টেটমেন্ট হবে ফ্রম দি প্রসিকিউশন, এবং সোমবারেই এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হতে যাচ্ছে। আমরা সাক্ষ্য উপস্থাপনের ক্ষেত্রে প্রাধান্য দিচ্ছি যে সকল সাক্ষী, আমরা যেটাকে বলি স্টার উইটনেস, মানে যে প্রত্যক্ষদর্শী এবং এই মামলার সরাসরি ভিকটিম অথবা এই মামলার পটভূমি সম্পর্কে বর্ণনা করবে। এরকম যে সাক্ষ্য শুনে আমরা আশা করছি যে জাতি বুঝতে পারবে যে কি নৃশংস ঘটনা জুলাই গণঅভ্যুত্থানের সময় ঘটেছে। এই মামলায় সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, বদরুদ্দিন উমর, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, নাহিদ ইসলাম, উমামা ফাতেমা সহ জুলাই আন্দোলনের আহত নিহতদের পরিবারের সদস্যরা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। জুলাই ঘোষণাপত্র 5 আগস্টের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার দিবাগত রাত 12টার দিকে এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মাহফুজ আলম লিখেন, জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। 5 আগস্টের মধ্যে ঘোষিত হবে ঘোষণাপত্র ইস্যুকে গণ আকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ। গত বছর জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় এই জুলাই ঘোষণাপত্র। অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে সম্প্রতি জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ এনসিপি বিভিন্ন দলকে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। এবার জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই। জুলাইয়ের উত্তাল দিনগুলোতে যখন বিভিন্ন বাহিনীর নির্বিচার গুলি চলছিল, তখন ছাত্র জনতার পাশে দাঁড়ান সাবেক সেনা কর্মকর্তারা। রাজপথে উচ্চ কণ্ঠে স্লোগান তুলে তারা বলেছিলেন, জনগণের ওপর আর গুলি নয়, তবে এর জন্য তাদের ওপর দিয়ে গেছে অনেক ঝড়। হিরণ খানের রিপোর্ট। জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থান দমাতে পুলিশ, র্যাব, বিজিবিও যখন হিমশিম খেয়ে যায়, তখন গদি বাঁচাতে মরিয়া শেখ হাসিনা। 19 জুলাই মধ্যরাতে কারফিউ জারি করে নামানো হয় সেনাবাহিনী।
রাজধানীর কয়েক জায়গায় ছাত্র জনতার উপর দেশপ্রেমিক বাহিনীর গুলি চালানোর ঘটনায় মানুষের মাঝে দেখা দেয় ক্ষোভ আর হতাশা। দেশের সামগ্রিক পরিস্থিতি চরম সংকটময় হয়ে উঠতে থাকলে ঢাল হয়ে রাজপথে নামেন সাবেক সেনা কর্মকর্তারা। বিক্ষোভ করেন রাজধানী রাও ক্লাব, মহাখালী ও মিরপুর ডিওসি সহ বিভিন্ন এলাকায়। স্বাধীন দেশে সোনার বাংলা করেছিলাম যে হেসে খেলে আমরা কাটাবো, এইটাই তাই পরিণতি। একটা চেয়ারের জন্য এত রক্ত ঝরে। জনগণের উপর আর গুলি না করার আহ্বান জানান সেনাবাহিনীর প্রতি। সে সময়ের স্মৃতিচারণ করলেন তাদেরই কয়েকজন। স্বৈরাচারের যে এরকম একটা নৃশংস চেহারা হতে পারে, এটাতে আমরা অত্যন্ত সবাই ব্যথিত। কোনোভাবেই শেখ হাসিনাকে আর পার পাইতে দেওয়া যাবে না। বাট অ্যাজ উই আর রিটায়ার্ড, আমাদের কোনো লিমিটেশন নাই। ওইটা চিন্তা করি না যে আমাদেরকে কেউ গুলি করবে না, আমাদেরকে গুলি করতে পারে, এটা চিন্তা করেই কিন্তু আমরা গেছি। তারা জানান, সাবেক সেনা কর্মকর্তা হয়েও সে সময় অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলাটা সহজ ছিল না, বরং সইতে হয়েছে অনেক ঝড়ঝাপটা। 4 তারিখ রাত্রেবেলা সাম সিনিয়র অফিসার, আই উইল নট নেম হিম, আমাকে টেলিফোন করছে। আমাকে বলে, স্যার আপনি এটা যে দিচ্ছেন এটা কি আপনি জানেন এটার ইমপ্লিকেশন? আমাকে কিছু জানার নাই, আমরা এটা যাচ্ছি কালকে। বলে, স্যার রাও, আমি কোথায় জানাবো? স্যার রাওয়ার সামনে। রাও তো বন্ধ থাকবে। আমাকে রাও বন্ধ থাকলে রাওয়ার সামনে রাস্তায় করবো। আমাকে কিছুদিন গোয়েন্দা সংস্থা ফলো করেছে, ওর 4-5 দিন, এবং এক পর্যায়ে তারা আমাকে তাদের ওখানে দাওয়াত দিয়ে নিয়ে কিভাবে বক্তৃতা দিতে হবে, রাজনৈতিক বক্তব্য, সেটা শেখানোর চেষ্টা করেছে। তবে গত এক বছরে জুলাইয়ের আকাঙ্ক্ষার সাথে বাস্তবায়নের যে ফারাক, তা পীড়া দেয় তাদের। উপদেষ্টা পরিষদটা অন্যরকম হতে পারত, যেভাবে শপথ নিল সেই শপথটা অন্যরকম হতে পারত। এখানে বিপ্লবের অনেক বিচ্যুতি ঘটছে। যদি এটা সঠিকভাবে, সঠিক পথে, সঠিক গাইডেন্সে যদি এটা এগুতো, তাহলে আমাদের এর চাইতে হয়তো আমরা আর একটু ভালো থাকতাম। অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত জনগণের সাপোর্ট, নিরীহ জনগণের সাপোর্ট পাওয়ার পরেও সংস্কার বা কোনো কিছু জাতির যেটা আশা ছিল সেটা করতে পারে নাই। তাহলে আরেকটা সরকার আসলে পরে ভোটের মাধ্যমে তারা কি আদৌ এই কাজ করতে পারবে কিনা, সেটা কিন্তু বড় একটা কোশ্চেন। কিন্তু জুলাইয়ের উত্তাল দিনে সাবেক সেনা কর্মকর্তারা বলছেন, ভবিষ্যতেও দেশের যে কোনো সংকটে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে দ্বিধা করবেন না তারা। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার কথা সবসময় আমাদের মাথায় পিছনে থাকে। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক কমাতে কোনো গোপন চুক্তি করা হয়নি, এমনটাই দাবি বাণিজ্য উপদেষ্টার। ওয়াশিংটনে তিনি জানান, নির্বাচিত সরকার এই বাণিজ্য চুক্তি বাদ দিতে পারবে। আর নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের একটি দেশ বাংলাদেশকে সহায়তা করেছে। ফেব্রুয়ারি থেকে শুরু হয় আলোচনা। একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ঢাকা ওয়াশিংটন দুপক্ষই অগ্রাধিকার দেয় জাতীয় স্বার্থ, বাণিজ্য ভারসাম্য ও নিরাপত্তার মতো বিষয়গুলো। অবশেষে বাংলাদেশি পণ্যে মার্কিন পাল্টা শুল্ক 35 থেকে কমিয়ে 20% করা হয়েছে। দর কষাকষির দফায় দফায় আলোচনায় উপস্থিত থাকা নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানান, প্রয়োজন না থাকায় লবিস্ট নিয়োগ করা হয়নি, তবে মধ্যপ্রাচ্যের একটি দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছে। কানাডা আজকেও করতে পারেনি, ভারতও করতে পারেনি। তাদের লবিস্টের কম আছে নাকি? আপনি লবিস্ট দিয়ে কি করবেন? আলোচনা করবেন? এই আলোচনা লবিস্ট দিয়ে হয় না। খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মধ্যপ্রাচ্যের আমাদের একটি বন্ধু প্রতিম দেশ। শেষ আলোচনা রাউন্ড যেটা, সেটা আসবার সময় আমি সেই দেশে 12 ঘন্টা কাটিয়েছি এবং তারা সর্বোচ্চ পর্যায়ে আমাদের জন্য বলেছেন। আর বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের আগ্রহ বোয়িং বিক্রির চেয়ে কৃষিপণ্যে বেশি। দাবি করেন, যুক্তরাষ্ট্রের সাথে কোনো গোপন চুক্তি করা হয়নি। নির্বাচিত সরকার এসে চাইলে এই চুক্তি বাদ দিতে পারে। যুক্তরাষ্ট্রের সম্মতি সাপেক্ষে এই চুক্তি প্রকাশ করব। আর আপনারা নিজেরাও দেখেছেন যে যদিও ঘটনাটা কিছুটা দুঃখজনক, যে চুক্তির বিষয়টা প্রকাশিত হয়ে গিয়েছে, লিক হয়ে গিয়েছিল, সেখানে দেশের স্বার্থবিরোধী কোনো বিষয়ই আসলে নেই। এবং যেগুলো দেশের স্বার্থবিরোধী ইনডাইরেক্টলি হতে পারে, সেসব জিনিস আমরা আলোচনার মাধ্যম দিয়ে আমরা সেখান থেকে বের হয়ে এসেছি। শুল্ক চুক্তি নিয়ে যৌথ বিবৃতি আসতে পারে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। এবারে দেশের বাইরের খবর।
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের হুমকির জবাবে উপযুক্ত অঞ্চলে 2টি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক পোস্টে মেদভেদেবের সাম্প্রতিক বক্তব্যকে উস্কানিমূলক বলে অভিহিত করেছেন ট্রাম্প। তবে ঠিক কোন অঞ্চলে এই সাবমেরিন মোতায়েন করা হবে তা স্পষ্ট করেননি তিনি। ইউক্রেনের সাথে যুদ্ধবিরতি নিয়ে মস্কোকে সময়সীমা বেঁধে দেন ট্রাম্প, দেয়া হয় নিষেধাজ্ঞার হুমকিও। এরপর থেকে বিভিন্ন সময় ট্রাম্পকে কটাক্ষ করেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেব। সম্প্রতি রিপাবলিকান প্রেসিডেন্টকে মনে করিয়ে দেন সোভিয়েত যুগেই পারমাণবিক হামলার ক্ষমতা ছিল রাশিয়ার। এরপরই সাবমেরিন মোতায়েনের সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট।